2019 সালের 17 ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একটা নক্ষত্রের নামকরণ করল বিভা। সেক্সটেন্স তারামণ্ডলের একটা হলদেটে সাদা নক্ষত্র। আর সেই নক্ষত্রের একটা এক্সোপ্ল্যানেটের নাম দেওয়া হলো সান্তা মাসা, সংস্কৃতে যার মানে দাঁড়ায় মেঘে ঢাকা। মেঘে ঢাকা এক্সোপ্ল্যানেট আর তারার নাম বিভা। কিন্তু এমন নামকরণ কেন? কে এই বিভা? আসলে এই বিভা ছিলেন আমাদের কলকাতা শহরেরই এক অসামান্য নারী। পুরো নাম বিভা চৌধুরী। বাবা ছিলেন ডাক্তার বঙ্কবিহারী চৌধুরী, হুগলি জেলার ভান্ডারহাটি গ্রামের জমিদার পরিবারের ছেলে। কিন্তু মেডিকেল কলেজে পড়ার সময় ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়ায় তাকে তার পৈতৃক সম্পত্তি থেকে ত্যায্য করা হয়। পরে গিরিশচন্দ্র মজুমদারের মেয়ে উর্মিলাকে বিয়ে করে কলকাতায় নিজের সংসার পাতেন। আর 1913 সালে জন্ম হয় বিভার। 5 বোন আর 1 ভাই, সবাই পড়াশোনায় দুর্দান্ত। এই যেমন বড় মেয়ে রমা চৌধুরী ছিলেন ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, অন্য আরেক মেয়ে লীলা চৌধুরী ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের শিশু বিভাগের প্রধান, আর ছোট মেয়ে উমা চৌধুরী ছিলেন সোশ্যাল সাইকোলজিতে পিএইচডি। কিন্তু তবুও বিভা ছিলেন সকলের মধ্যে আলাদা। সেকালে মেয়েদের মধ্যে পদার্থবিজ্ঞানের দিকে ঝোঁক কমই ছিল, কিন্তু সেই রাস্তায় বেছে নিলেন তিনি। 1936-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে এমএসসি পাশ করেন। 24 জনের ব্যাচের মধ্যে তিনি ছিলেন একমাত্র মহিলা। তারপর তিনি যোগ দেন বোস ইনস্টিটিউটে দেবেন্দ্র মোহন বসুর অধীনে গবেষণার জন্য। কিন্তু ওই যে বললাম, সেকালে একটি মেয়ে পদার্থবিজ্ঞান নিয়ে রিসার্চ করবে, এটা প্রায় কল্পনাতীত ছিল। তাই প্রথমে দেবেন্দ্র মোহন বসু বিভাকে সঙ্গে নিতে রাজি ছিলেন না, বলেছিলেন যে এই কাজ কোনো মহিলার নয়। কিন্তু শেষমেশ বিভার আগ্রহ দেখে রাজি হতেই হলো তাকে। বসু বিজ্ঞান মন্দিরে শুরু হলো মহাজাগতিক রশ্মি বা কসমিক রেজ নিয়ে গবেষণা। আর এই বিষয়ে পদার্থবিজ্ঞানের জগতে তারা একেবারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। হিমালয়ের উঁচু উঁচু জায়গায় তাদের স্টেশন ছিল, আর সেখানে চড়তে হতো খচ্চরের পিঠে চেপে। সেখানে ফটোগ্রাফিক প্লেটের উপর কসমিক রেজ দিয়ে পর্যবেক্ষণ করতে হতো। আর তাদের এই পরীক্ষায় একটা অজানা কণা ধরা পড়ে, কিন্তু সেটা অ্যাকিউরেটলি বোঝার জন্য তাদের সেই প্লেট যথেষ্ট পরিমাণে সেন্সিটিভ ছিল না। তাই আরো উন্নত সরঞ্জামের জন্য আবেদনও করেন তারা। কিন্তু এমন সময় শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1938 থেকে 1942-এর মধ্যে দেবেন্দ্র মোহন বসু এবং বিভা চৌধুরী নেচার পত্রিকায় পরপর 3টে গবেষণাপত্র প্রকাশ করেন। আসলে তারা মেসন পার্টিকেল আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেন্সিটিভ ইমালশন প্লেট জোগাড় করতে পারেননি তারা। হাফ টোন প্লেটস ব্যবহার করায় পায়ন এবং মিয়নের ভর আলাদা করতে সক্ষম হননি তারা। আর 7 বছর পর 1950 সালে ফুল টোন প্লেটস নিয়ে একই টেকনিক ব্যবহার করে সিসিল পাওয়েল পান নোবেল প্রাইজ। পাওয়েল অবশ্য দেবেন্দ্র মোহন বসু এবং বিভা চৌধুরীর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন, কিন্তু নোবেল প্রাইজে তো সে কথা আর লেখা থাকে না। 1945-এ বিভা যান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে প্যাট্রিক ব্ল্যাকেটের সঙ্গে কাজ করতে, এবং 1948-এ একটা নতুন ধরনের ক্লাউড চেম্বার বানানোর জন্য ব্ল্যাকেট পান নোবেল প্রাইজ। কিন্তু বিভা, তিনি ঢাকায় পড়ে থাকেন মেঘের আড়ালে। প্রকাশ করেন তার নতুন থিসিস, আর তারপর যোগ দেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে, সেখানকার প্রথম মহিলা ফ্যাকাল্টি হিসেবে। 1957 পর্যন্ত সেখানেই কাজ করেন তিনি। 1955 ইটালির পিসাতে ইন্টারন্যাশনাল কনফারেন্সেও যোগ দেন, আর এরপর আহমেদাবাদের ফিজিক্স রিসার্চ গবেষণাগারেও কাজ করেন। যুক্ত ছিলেন কোলার গোল্ডফিল্ডস এক্সপেরিমেন্টেও, যেটা ছিল ভারতবর্ষের প্রথম আন্ডারগ্রাউন্ড পার্টিকেল ফিজিক্স রিসার্চ। ডিরেক্টর বিক্রম সারাভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন আরো নানা রকম গবেষণা নিয়ে। মাউন্ট আবুতে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন রেডিও ফ্রিকোয়েন্সি এমিশনস নিয়ে, কিন্তু দুর্ভাগ্য, সারাভাইয়ের মৃত্যুর পর সেই কাজের পারমিশন পাননি তিনি। শেষে কলকাতায় ফিরে যোগ দেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে, যেখানে তিনি শেষ দিন পর্যন্ত ছিলেন। 1991 সালের 2রা জুন মৃত্যু হয় তার। একবার ম্যানচেস্টার হেরাল্ডকে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই যুগে বিজ্ঞান, বিশেষ করে পদার্থবিজ্ঞানের অনুশীলন অত্যন্ত প্রয়োজনীয়। ভারতবর্ষে এবং ইংল্যান্ডে মহিলা ফিজিসিস্ট আছেন হাতে গোনা। নারীদের যদি এই আণবিক শক্তি সম্পর্কে জ্ঞান না জন্মায়, তাহলে তার ব্যবহার তারা কি করে করবেন?